শিল্পপ্রেমী স্বামীজি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বহুমুখী ভাবনায় ভাবিত শ্রেষ্ঠ যুগপুরুষ হিসাবে যদি আমরা কাউকে পাই, তবে তিনি হলেন আমাদের সেই বিশ্বজয়ী যুগাচার্য শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ সন্তান স্বামী বিবেকানন্দ। যদিও ভারতবাসীর কাছে তার দীপ্ত প্রকাশ প্রফেট স্বামীজি হিসেবে, কিন্তু এই পরিচয়ে তিনি সীমাবদ্ধ ছিলেন না। বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্যপূর্ণ উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ স্বদেশপ্রেমিক, বিশ্বপ্রেমিক সন্ন্যাসী আরও বহু পরিচয় ছিল, যা সত্য সত্যই আমরা উপলব্ধি করে বিস্ময়ে অভিভূত হয়ে যাই, এই ভেবে যে তার এই অল্প পরিসর জীবনে কীভাবে তিনি সম্ভব করলেন সমস্ত কিছুর মধ্যে তার প্রভাব বিস্তার করতে। আধ্যাত্মিক জীবনের ছকে গড়া জীবন তার ছিল না। সমাজের সর্বক্ষেত্রে ছিল তার অবাধ বিচরণ। কি সামাজিক, কি রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য সকল বিষয়েই ছিল তার অকৃত্রিম উৎসাহ এবং আগ্রহ। আর তার অগাধ পাণ্ডিত্যের কথা আমাদের সকলেরই জানা। তার সুদূর প্রসারী চিন্তাভাবনায় কেবল আমাদের দেশ নয়, সমগ্র বিশ্ব উপকৃত। এই সকল গুণের পাশাপাশি আরেকটি গুণও ব্যাপক হারে ছিল তার পরিব্রাজক জীবনের সাথে জড়িত, যেটির দিকে খুব বেশি আলোকপাত না হলেও কোনো অংশেই সেই সকল অবহেলা ছিল না। সেটি ছিল তার শিল্প স্থাপত্যের প্রতি অসামান্য পাণ্ডিত্য, অনুরাগ ও আকর্ষণ, যার প্রমাণ পায় সারা বিশ্বব্যাপী বিস্তৃত রামকৃষ্ণ মিশনের প্রতীকটির মাধ্যমে। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনায় পরে আসছি। ঠাকুরের শরীর চলে যাবার পর তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, খুঁটিয়ে দেখেছেন সেখানকার মাঠ ঘাট, বাড়ি ঘর, মন্দিরের নকশা, শিল্প স্থাপত্য। পড়াশোনা করেছেন সেখানকার মণিমাণিক্য খচিত খোদাই করা নকশার শিল্পকীর্তি নিয়ে। শিল্প আন্দোলনের সঙ্গে স্বামীজি সরাসরি যুক্ত না থাকলেও সেই সময়কার অনেক বিখ্যাত শিল্পীর সঙ্গে স্বামীজি উঠা বসা করেছেন। বিখ্যাত শিল্পী নন্দলাল বসু স্বামীজির দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সে কথা তিনি নিজেই স্বীকার করেছেন। শিল্প আন্দোলনের সঙ্গে যুক্ত তৎকালীন বহু গ্রন্থের স্বামীজির শিল্প ভাবনা নিয়ে বহু লেখা প্রকাশিত হয়েছিল। তারাও বলেছেন স্বামীজি ছিলেন ভারতের শিল্প ভাবনার একেবারে প্রথম দিকের ঋষি। শিল্পকলার নিপুণ সুপণ্ডিত রণদাপ্রসাদ বাবু স্বামীজির শিল্প ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার পর ভূয়সী প্রশংসা করে বলেছেন, শিল্প বিষয়ে আপনি আমার চোখ খুলে দিলেন। রণদাপ্রসাদ বাবুর মতো একজন বিশিষ্ট পাশ্চাত্য শিল্পরীতি ব্যক্তিত্বের এই স্বীকারোক্তি কোনো মতেই আমরা অস্বীকার করতে পারি না। স্বামীজি শিল্প বিষয়ক যে সকল সামান্য রচনা আমাদের হাতে এসেছে, সেগুলোও কিন্তু জ্ঞানগর্ভ উজ্জ্বল বিভায় পরিপূর্ণ। ঠাকুরের সমর্পিত কাজের দায়িত্বে মঠ প্রতিষ্ঠার কাজে স্বামীজিকে প্রাচ্য ও পাশ্চাত্যের বহু দেশ ভ্রমণ করতে হয়েছে। আমরা জানি পরিব্রাজক রূপে তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পায়ে হেঁটে, দিনের পর দিন না খেয়ে ঘুরে বেড়িয়েছেন, দেখেছেন দেশের দুঃখ দুর্দশা, আবার দেখেছেন দেশের মানুষের শিল্পবোধ, শিল্পপ্রেম। আনন্দে মুগ্ধ হয়েছেন, পথের ক্লান্তি দূর করেছেন এইভাবে আনন্দের উপকরণ খুঁজতে খুঁজতে। ভারতের অতি প্রসিদ্ধ রামেশ্বর মন্দিরের মণিমাণিক্য হীরা জহরত খচিত অপূর্ব কারুকার্য দেখে তিনি যেমন মোহিত হয়ে গিয়েছিলেন, সেই রকম সহস্র স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার অতি পছন্দের
দৃষ্টি আকর্ষণকারী চাঁদনী ছিল অত্যন্ত পছন্দের জায়গা। মধ্যযুগে মোগল শিল্পের প্রতি স্বামীজির অনুরাগ শতমুখে প্রকাশ পেয়েছে। তার বারবার দিল্লি, আগ্রা ও লাহোরের বর্ণনা থেকে মনে করা হয় ভারত সাম্রাজ্ঞী জগতের আলো নূরজাহানের সময় থেকে স্থাপত্যে নব্যরীতি প্রবর্তিত হয়েছিল। নূরজাহানের মুখাঙ্কিত স্বর্ণমুদ্রায় লেখা ছিল, নূরজাহানের রূপকে ধারণ করে সোনার মূল্য গেছে বেড়ে। বোঝা যায় এ থেকে নূরজাহান ও জাহাঙ্গীরের শিল্পপ্রীতির কথা। মনে করা হয় নূতন স্থাপত্য রীতির প্রথম সৃষ্টি নূরজাহানের পিতার সমাধিসৌধ। স্বামীজি বলছেন, তাজমহলের একটি গোলাপের পাপড়ির চারুবর্ণরূপ ফোটাতে 44টি বিভিন্ন ধরনের লাল পাথর ব্যবহার করা হয়েছিল। নৈপুণ্যের বিস্ময়কর অগ্রগতি দেখে স্বামীজি অভিভূত হয়ে গিয়েছিলেন। শিল্পে ভাবের কথা বলতে গিয়ে তাজমহল দেখে স্বামীজি বলেছিলেন, এই মর্মরের যে কোনো অংশ পেষণ করলেই রাজহৃদয়ের প্রেম ও যাতনা বিন্দু বিন্দু ঝরে পড়বে। লোকে বলে কলকাতা নাকি প্রাসাদ নগরী। রাম কহ, বাড়িগুলো বাক্সের মতো একের পর এক সাজানো, ভাব বলে একটুও কিছু নেই। রাজপুতানায় এখনও খাঁটি স্থাপত্যের স্বাক্ষর মেলে। কোনো ধর্মশালার দিকে তাকালে মনে হবে তা যেন হাত বাড়িয়ে ডাক দিচ্ছে তার উদার আতিথ্য গ্রহণ করবার জন্য। মন্দিরের দিকে তাকালে মনে হবে তার ভিতর বাহিরে দেব ভাব পরিপূর্ণ। গ্রামের কুটির তার সর্বাঙ্গ দিয়ে একটা বক্তব্য প্রকাশ করছে। গৃহস্বামীর মনটিকে সে যেন খুলে ধরছে। এই ধরনের ভাবব্যঞ্জক স্থাপত্য আর মাত্র দেখেছি ইতালিতে। তিনি এখানে বলতে চেয়েছেন যে ভারতীয় শিল্প সবসময় একটি ভাবকে প্রকাশ করতে চায় তার শিল্প সৃষ্টির মাধ্যমে। তিনি সবসময় চাইতেন শিল্পে ভাবের প্রকাশ ঘটুক এবং ভারতীয় শিল্পে তা পরিপূর্ণ মাত্রায় বর্তমান ছিল বলেই ভারতীয় শিল্প শ্রেষ্ঠত্বের আসন নিতে পেরেছে। ভারতের বুকে দাঁড়িয়ে থাকা তাজমহল, জুম্বা মসজিদ, কীর্তিস্তম্ভগুলি বারবার প্রশংসা করেছেন তিনি। প্রশংসা করেছেন শাহজাহানের সৌন্দর্য অনুরাগ ও শিল্পী মনের, এবং তিনি যে মোগল কুলের গৌরব তাও এক কথাই স্বীকার করেছেন। শিল্পে ভাবের প্রকাশ না থাকলে শিল্প যেমন মন ছুঁতে পারে না, সেই রকম শিল্পে বাস্তবতা থাকাটাও যে জরুরি, সেই ব্যাপারে স্বামীজি জীবনের কয়েকটি ঘটনা এখানে বর্ণনা না করে পারছি না, যেগুলি বর্ণনা করেছেন প্রিয়নাথ সিংহ। স্বামীজি একবার কলকাতায় এক বন্ধুর বাড়িতে গিয়ে দেখেন কৃষ্ণার্জুন সংবাদ বিষয়ের উপর একটি ছবি। সেটি হলো কৃষ্ণ রথের ঘোড়ার লাগাম হাতে দণ্ডায়মান অর্জুনকে গীতা বলছেন। ছবিটি কেমন হয়েছে জিজ্ঞাসিত হলে স্বামীজি বলেছিলেন, কিছুই হয়নি। তার কারণ রথটি ছিল প্যাগোটা রথ, সেকেলে পিছন দিয়ে ওঠানামার দু চাকার রথ ছিল না। অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন ট্রুথ রিপ্রেজেন্টের কথা। এদিকে কৃষ্ণ ও অর্জুনের মুখ্য ভাবটি হবে আপন আপন ভাবে ভাবিত, দয়া মায়া মোহে পরিপূর্ণ দুর্বল অর্জুনের চিত্র। আর কৃষ্ণের মুখ্য ভাবটি হবে তার নিজস্ব চিন্তায় ভাবিত। সজোরে ঘোড়া দুটো রাশ টেনে ঘোড়ার পিছনের পা দুটো হাঁটু মোড়া, সামনের পা দুটো শূন্যে ওঠানো, মুখ হা করা। শ্রীকৃষ্ণের শরীরে
খেলা করবে টান টান অ্যাকশন। সখা অর্জুন ত্রিভুবন বিখ্যাত বীর দুই সেনাদলের মাঝখানে ধনুক ফেলে ভীরুর মতো রথের উপর বসে পড়েছেন এবং শ্রীকৃষ্ণ চাবুক হাতে শরীরের সমস্ত শক্তি দিয়ে শরীরটিকে ঈষৎ বেঁকিয়ে অর্জুনের দিকে ফিরে স্থির গম্ভীর মুখে গীতা বলছেন। সমগ্র শরীরে ছিল তীব্র অ্যাকশন আর মুখে ছিল নীল আকাশের মতো ধীর গম্ভীর প্রশান্ত ভাব। অর্থাৎ কল্পনার নামে পৌরাণিক ছবির তথ্যবিচ্যুতি তিনি মেনে নিতে পারতেন না। তিনি বলতেন, যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। প্রকৃত শিল্পীর কাছে স্বামীজির আদর্শ শিল্পের ব্যাকবোনের মতো। পরের অংশ পরের এপিসোডে প্রকাশিত হবে।